আসসালামু আলাইকুম। ফিফা বিশ্বকাপের নিয়মে বেশ কয়েকটা জায়গায় বেশ বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। তার মধ্যে বেশ কয়েকটা ইস্যু নিয়ে এই ভিডিওতে কথা বলতে চাই। আগে একটা ছোট্ট সামারি দিয়ে নিই যে কোন কোন বিষয়ে কথা বলতে চাই। প্রথমত, টাইম ওয়েস্টিং এর প্রোটোকলের ব্যাপারে কিন্তু বেশ বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। বিশেষ করে গোল কিকের সময় টাইম ওয়েস্টিং কিংবা থ্রো ইনের সময় টাইম ওয়েস্টিং, সাবস্টিটিউশন কিংবা ইনজুরি ফান করার মধ্যে যে টাইম ওয়েস্টিং রয়েছে, এই জায়গাতে কিন্তু নিয়মের ব্যাপক এবং বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে। সে ব্যাপার নিয়ে আলোচনা করব। ২ নম্বর টপিক যেটা, সেটা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। এই বিষয়ে একটা অনেক বড়সড় পরিবর্তন আসতে যাচ্ছে, কারণ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এখন আরো অনেক বেশি মাত্রায় গেমটাতে ইনভলভ হতে যাচ্ছে। আরেকটা খুব বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে কনকাশন প্রোটোকলের জায়গাটাতে। ক্রিকেটে যেরকম কনকাশন সাবের ব্যবস্থা আছে, ফুটবলেও কিন্তু কনকাশন প্রোটোকলেও একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আরও একটা খুব বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে মূলত ওয়ান ড্রপের সিস্টেমে। যেটা আমরা আসলে পাড়া মহল্লার ফুটবল খেলাতে ওয়ান ড্রপ করি, যে কোনো একটা নিউট্রাল কারণে যদি ম্যাচে পজ হয়, সেই জায়গাটা পরবর্তী সময় বলটা ওয়ান ড্রপ করে তারপরে খেলা হয়। এই জায়গায় একটা বড় পরিবর্তন কিন্তু আসতে যাচ্ছে। ডাবল টাচ পেনাল্টি রুলের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আপনাদেরকে জুলিয়ান আলভারেজের সেই পেনাল্টি কিকটা মনে আছে কিনা চ্যাম্পিয়ন্স লিগের সময় অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যে, এবং সেটার পরবর্তী সময় কিন্তু এই রুলটার মধ্যেও একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে। একটা সময় প্রোটোকল ছিল যে রেফারিরা কিন্তু তাদের গায়ে কোনো ক্যামেরা রাখতে পারতেন না, তবে নতুন প্রোটোকল অনুযায়ী রেফারিরা তাদের গায়ে একটা বডি ক্যামেরা রাখতে পারবেন, সেটা অবশ্যই কমার্শিয়াল পারপোজে ব্যবহৃত হবে। আরেকটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ম্যান্ডেটরিলি একদম শিওর শট দুইটা হাফেই আপনি দুটা ট্যাকটিক্যাল পজ দেখতে পারবেন কিংবা হাইড্রেশন ব্রেক দেখতে পারবেন 3 মিনিট করে। এই পুরো সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। একেবারে শুরুটা করছি মূলত টাইম ওয়েস্টিং প্রোটোকল নিয়ে। টাইম ওয়েস্টিং প্রোটোকলে আমরা গত সিজনে একটা ইউনিক বিষয় দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে কোনো গোলকিপার যদি তার বলটাকে ধরে যদি হোল্ড করে রাখেন, এরপরে 8 সেকেন্ডের বেশি সময় যদি তিনি বলটাকে হোল্ড করে রাখেন, তাহলে অপোনেন্ট টিম একটা কর্নার কিক আদায় করে থাকে। এটা নিউ প্রোটোকলের মাধ্যমে গত সিজন থেকে আমরা দেখেছি। এবারে এই ফিফা বিশ্বকাপে এই নিয়মটার আরেকটু ত্বরান্বিত করা হচ্ছে, এবং সেটা থ্রো ইন এবং গোল কিকের মধ্যেও নেওয়া হচ্ছে। যদি কোনো একটা থ্রো ইন হওয়ার পরে রেফারি চিন্তা করে দেখেন যে আসলে এই প্লেয়ারটা একটু টাইম ওয়েস্ট করছে, রেফারি যদি ফিল করেন যে এই প্লেয়ারটা টাইম ওয়েস্ট করছে, তখন রেফারি সবার সামনেই 5 থেকে 1 পর্যন্ত একটা কাউন্টডাউন করবেন, অর্থাৎ 5 সেকেন্ডের একটা কাউন্টডাউন করবেন। যদি সেই 5 সেকেন্ডের মধ্যে ওই প্লেয়ার বলটা থ্রো ইন না করে, সেক্ষেত্রে ওই থ্রো ইনটা পেয়ে যাবে তার অপোনেন্ট টিম। সো এইটা একটা প্রোটোকলে পরিবর্তন আসতে যাচ্ছে। এবং গোলকিপারের ক্ষেত্রে কোনো একজন গোলকিপার যদি গোল কিক গ্রহণ করার আগে 5 সেকেন্ডের বেশি সময় নিয়ে ফেলেন, এবং সেটা আসলে রেফারির আগে রিয়েলাইজ করতে হবে, যে রেফারি যদি মনে করেন যে আসলে এই প্লেয়ারটা অনেক বেশি মাত্রায় সময় ক্ষেপণ করতে যাচ্ছে বা এই গোলকিপারটা সময় ক্ষেপণ করতে যাচ্ছে, ওই সময়টায় রেফারি কিন্তু 5 থেকে 1 পর্যন্ত একটা কাউন্টডাউন করবেন, 5 4 3 2 1। দেন এর বেশি যদি এক্সিড করে যায়, অর্থাৎ গোলকিপার যদি গোল কিকটা না নেন, সেক্ষেত্রে অপোনেন্ট টিম একটা কর্নার পেয়ে যাবে। এই টাইম ওয়েস্টিং প্রোটোকলের আরেকটা নতুন সংযোজন কিন্তু সাবস্টিটিউশনের ক্ষেত্রে। অর্থাৎ কোনো একটা টিম যখন অফিসিয়ালি সাবস্টিটিউশন কল করে ফেললো, যেই প্লেয়ারটাকে উঠিয়ে ফেলতে চাচ্ছে সেই প্লেয়ারটাকে উইদিন 10 সেকেন্ডসের মধ্যেই মাঠের থেকে বাইরে যেতে হবে। 10 সেকেন্ডসের মধ্যে মাঠের থেকে বাইরে যেতে হবে, এবং 10 সেকেন্ডসের মধ্যে নতুন সাব প্লেয়ারকে মাঠের ভেতরে প্রবেশ করতে হবে। যদি এই 10 সেকেন্ডসের ব্যত্যয় ঘটে, সেক্ষেত্রে আগামী 1 মিনিট যেই প্লেয়ারটা সাব হিসেবে নামছে, সেই প্লেয়ারটা পিচে প্রবেশ করতে পারবে না। আমার কাছে মনে হয় যে এটা একটা হিউজ ইম্প্যাক্ট প্লে করতে যাচ্ছে, কারণ 1 মিনিটে ফুটবলে কি 10 সেকেন্ডে ফুটবলে ফরমেশন জনিত অনেক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। সো আবারও একটু ব্যাপারটা ক্লিয়ারিফাই করে দিই, সেটা হচ্ছে সাবস্টিটিউশন প্লেয়ারের ক্ষেত্রে যেই প্লেয়ারটাকে উঠিয়ে ফেলা হচ্ছে, ওই প্লেয়ারটাকে 10 সেকেন্ডের মধ্যেই মাঠটা ত্যাগ করতে হবে, এবং নতুন প্লেয়ারকে 10 সেকেন্ডের মধ্যে নামতে হবে। এর ব্যত্যয় যদি ঘটে, তাহলে নতুন যে প্লেয়ারটা মাঠে নামছেন, তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। আগামী 1 মিনিট তাকে মাঠের বাইরে থাকতে হবে, এবং টিমটাকে 10 জনের স্কোয়াড নিয়ে তখন আগামী 1 মিনিট খেলতে হবে। টাইম ওয়েস্টিং প্রোটোকলের আরেকটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে ইনজুর্ড প্লেয়ারের ক্ষেত্রে। অর্থাৎ কোন একজন প্লেয়ার যদি ইনজুর্ড হন, সেক্ষেত্রে তার ট্রিটমেন্টটা বা মেডিকেল অ্যাটেনশনটা মাঠের ভেতর তিনি নিতে পারবেন না, তাকে মাঠের বাইরে গিয়ে মেডিকেল অ্যাটেনশনটা নিতে হবে। এবং তিনি তার মেডিকেল অ্যাটেনশনটা নিয়ে ফেলার পর আগামী 1 মিনিট তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। মানে খেলা শুরু হওয়ার পরে 1 মিনিট পর্যন্ত তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। এই নিয়মটা মূলত করা হয়েছে, অনেক প্লেয়াররা আছেন শেষের দিকে ইনজুরির একটা বাহানা করেন, এবং দেখা যায় যে ইনজুরির বাহানা করে আসলে ইনজুরি হয় নাই, কিন্তু মাঠের মধ্যে এমনিই অ্যাক্টিং করা শুরু করে দিয়েছেন, মেডিকেল অ্যাটেনশন নিচ্ছেন, সময় ক্ষেপণ হচ্ছে। সো এই জায়গাটা দুইটা বিষয়, একটা হচ্ছে মাঠের ভেতর মেডিকেল অ্যাটেনশনটা নিতে পারবেন না, এরপর তিনি যখন সুস্থ হয়ে যাবেন আফটার দ্যাট 1 মিনিট পর্যন্ত তিনি মাঠে প্রবেশ করতে পারবেন না। সো এরকম একটা নিয়ম কিন্তু করা হয়েছে। তবে এখানে আমার মনে একটা ডাউট ক্রিয়েট হয়েছে, যদি ব্যাপারটা গোলকিপারের ক্ষেত্রে ঘটে,
যদি ব্যাপারটা গোলকিপারের ক্ষেত্রে ঘটে সেক্ষেত্রে প্রোটোকলটা কেমন হবে সেই ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়নি। দ্বিতীয়ত যে প্রোটোকলে পরিবর্তন আসছে সেটা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এখন অনেকগুলো বিষয়ে কিন্তু ইন্টারফেয়ার করতে পারবেন। আগে যে বিষয়টা ছিল তারা শুধুমাত্র রেড কার্ডের ব্যাপারে ইন্টারফেয়ার করতে পারতেন, তবে এখন তারা সেকেন্ড ইয়েলো কার্ডের ক্ষেত্রেও কিন্তু ইন্টারফেয়ার করতে পারবেন, সেই নিয়মটা বলা হয়েছে। কর্নার কিকের ক্ষেত্রে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি এখন কিন্তু তার সিদ্ধান্ত জানাতে পারবেন। আগে কিন্তু কর্নার কিকের ক্ষেত্রে এই প্রোটোকলের জায়গাটা ছিল না যে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তার সিদ্ধান্তের জায়গাটা জানাচ্ছেন। ইভেন কোনো একজন রেফারিকে রং প্লেয়ারটাকে কার্ড দিয়ে দিচ্ছে কিনা সেই জায়গাটাতেও কিন্তু ভিএআর বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইন্টারফেয়ার করতে পারবে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির ব্যাপারে হয়তো আমরা সামনের দিনগুলোতে আরো বিস্তারিত প্রোটোকল সম্পর্কে জানতে পারবো যে এই টুর্নামেন্টটাতে আসলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি কোন কোন জায়গায় কাজ করছে। এবারে আরো একটা নিয়মের পরিবর্তন নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে কনকাশন সাবের নিয়মের পরিবর্তনের জায়গাটা বা কনকাশন সাবের অন্তর্ভুক্তির জায়গাটা। ক্রিকেটে আমরা কনকাশন সাবটাকে দেখেছি, তবে ফুটবলেও কিন্তু 2026 ফিফা বিশ্বকাপে এই কনকাশন সাবটাকে নিয়ে খুব স্ট্যান্ডার্ড এবং খুব স্ট্রং একটা প্রোটোকল নেওয়া হয়েছে। আপনাদেরকে 2014 সালের ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচের কথা মনে আছে, জার্মানি এবং আর্জেন্টিনার? সেই ম্যাচে জার্মানির প্লেয়ার ক্রিস্টোফার ক্রিমার তিনি কিন্তু মাথায় ব্যথা পেয়েছিলেন এবং ইনিশিয়ালি যখন তিনি ব্যথা পেয়েছিলেন খুব বেশি রিয়েলাইজ করতে পারেন নাই, তবে কিছু সময় যাওয়ার পর তিনি নিজেই রেফারির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পরবর্তী সময় বলেছেন যে হি ওয়াজ নট ফিলিং ওয়েল। এবং ওই সময়টা কিন্তু জার্মানির জন্য একটা দুশ্চিন্তার সময় ছিল। এখন একটা বিষয় চিন্তা করে দেখেন, যদি কোনো টিমের এরকম ঘটে যে তারা প্রত্যেকটা সাবস্টিটিউশন কিন্তু কমপ্লিট করে ফেলেছেন, ওই সময় কোনো একজন প্লেয়ার মাথায় ব্যথা পেলেন, যেটা একটা সেন্সিটিভ বিষয় বা কনকাশন একটা সবসময় সেন্সিটিভ বিষয়, সেক্ষেত্রে ব্যাপারটা আসলে কি হবে? সেক্ষেত্রে এই সাবস্টিটিউশনটা কনকাশন প্রোটোকলের সাবস্টিটিউশন বলে গণ্য হবে। এই জায়গাটাতে মূল সাবস্টিটিউশনের সঙ্গে যে ক্রাইটেরিয়াটা আছে তার সঙ্গে এটা গণ্য হবে না। অর্থাৎ এই জায়গাটা ফিফা কিন্তু একটা শিথিলতা প্রদান করেছে। অর্থাৎ কোনো একজন প্লেয়ার যদি মাথায় ব্যথা পেয়ে থাকেন বা কনকাশন জনিত কোনো প্রোটোকলের কারণে তাকে মাঠ থেকে বাইরে যেতে হয়, তখন তার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন, একটা এক্সট্রা প্রোটোকল পাবেন, একটা এক্সট্রা সাবস্টিটিউশনের অপশন পাবেন, যেটা মূল সাবস্টিটিউশনের সঙ্গে কাউন্ট হবে না। একটা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে ডাবল টাচ পেনাল্টির ক্ষেত্রে। আপনাদের মনে আছে কিনা ইউসিএল 2025-এর রাউন্ড অফ 16-এর ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে লাস্টের দিকে যখন পেনাল্টি শুট আউট হচ্ছিল, হুলিয়ান আলভারেজের একটা পেনাল্টি কিক বাতিল ঘোষণা করা হয়েছিল, কারণ সেই জায়গাটায় রেফারি ফিল করেছিলেন যে হুলিয়ান আলভারেজ বলটাতে ডাবল টাচ করেছেন বা অ্যাক্সিডেন্টালি একটা ডাবল টাচ হয়েছিল এবং ডিয়েগো সিমিওনের রিয়াকশনটা আসলে সেই ম্যাচে দেখার মতো ছিল। এই নিয়মটার পরবর্তী সময় কিন্তু অনেক আলাপ আলোচনা হয়েছে যে আলটিমেটলি কোনো একজন প্লেয়ার যদি অ্যাক্সিডেন্টালি এরকম টাচ করেন তাহলে সেই গোলটা কেন বাতিল করা হচ্ছে বা সেই জায়গাটায় ওই প্লেয়ারটাকে একটা রিশুট করার অপশন দেওয়া উচিত কি উচিত না। ফিফা বিশ্বকাপ 2026-এ এই নিয়মের একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আগের নিয়ম অনুযায়ী এই জায়গাটায় কোনো রিটেকের ব্যবস্থা ছিল না, অর্থাৎ ওই গোলটাই বাতিল হয়ে যেত বা ওই শুটটাই বাতিল হয়ে যেত। তবে বর্তমান স্ট্যান্ডার্ড প্রোটোকল অনুযায়ী এই ফিফা বিশ্বকাপে যদি কোনো একজন প্লেয়ার অ্যাক্সিডেন্টালি, যদি রেফারি ফিল করেন, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিরা ফিল করেন যে কোনো একজন প্লেয়ার অ্যাক্সিডেন্টালি ডাবল টাচ হয়ে গেছে, দেন তিনি আরেকটা চান্স পাবেন এই সুযোগটাকে রিকভার করার জন্য, অর্থাৎ তিনি আরেকটা চান্স পাবেন আরেকটা কিক নেওয়ার জন্য। এই জায়গাটা একটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের নিয়মের পরিবর্তন আসছে। হাইড্রেশন ব্রেক, সেটা আমরা বিগত সময়গুলোতে দেখছি, এটা একটা নিয়ম খুব রিসেন্টলি ইনক্লুড করা হয়েছে এবং এই ফিফা বিশ্বকাপে এই ব্যাপারটা কিন্তু খুব স্ট্রিক্টলি আসলে মনিটর করা হবে বা দেখা হবে। কারণটা হচ্ছে মেক্সিকোতে প্রচন্ড পরিমাণে গরম, সো হাইড্রেশন ব্রেকটা এখানে আসলে খুব গুরুত্বপূর্ণ, সেটাই আপাতত বলা হচ্ছে যে হাইড্রেশন ব্রেকটা খুব গুরুত্বপূর্ণ। প্রতি অর্ধের 22 মিনিটের পরের ওই সময়টাতে 3 মিনিটের একটা হাইড্রেশন ব্রেক থাকবে এবং সেই হাইড্রেশন ব্রেকটা অনেকে আবার আলোচনা করছেন যে এইভাবে যে এটা তো হাইড্রেশন ব্রেক বলা হচ্ছে কিন্তু সেটা একটা কমার্শিয়াল ব্রেক কিনা, অর্থাৎ এটা একটা অ্যাড ব্রেক কিনা। ডেফিনেটলি সেটা হতে পারে, কারণ ফিফা তাদের বাণিজ্যিকীকরণের জায়গায় অনেকগুলো বিষয় নিয়ে অবশ্য কাজ করছে। সো ফিফা যদি চিন্তা করে থাকে যে লেটস হ্যাভ আ কমার্শিয়াল ব্রেক ডিউরিং দ্য গেম, সেটা তারা চিন্তা করতেই পারে এবং দুইবার এটাকে এনশিওর করা হয়েছে যে 22 মিনিটের পরের সময়টাতে, দুই অর্ধের 22 মিনিটের পরের সময়টাতে আলটিমেটলি সেই কমার্শিয়াল ব্রেক বা হাইড্রেশন ব্রেক বা আপনি যেটাই বলেন না কেন সেটা দেওয়া হবে। তবে এক্ষেত্রে কিন্তু সত্যি কথা বলতে ট্যাকটিক্যাল ব্রেকও আপনি চিন্তা করতে পারেন যে দুটো টিম, কোচেরা যারা আছেন, ফুটবল তো ইটস আ ভেরি মাচ ট্যাকটিক্যাল গেম এবং ওই সময়টা তারা একটু ট্যাকটিক্যাল রিশাফলিংটাও করতে পারেন। সো 3 মিনিট আমার কাছে মনে হয় যে মোর দ্যান এনাফ টাইম। হাইড্রেশন, ট্যাকটিক্যাল, কমার্শিয়াল সব কিছু মিলিয়ে আই ডোন্ট নো এই 3 মিনিটের কমার্শিয়াল রেট আসলে কত টাকায় বিক্রি হবে, এটা আমি জানার জন্য আসলে খুব বেশি মাত্রায় আগ্রহী হয়ে আছি, কারণ এই মার্কেটিং বিষয়গুলো নিয়ে যেহেতু আমার কাজ। এনিওয়েজ, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেই বিষয়টা হচ্ছে মূলত যেটা আমি বলছিলাম যে
নিউট্রাল বল গেইন করার ক্ষেত্রে বা ওয়ান ড্রপ, যেটাকে আমরা একদম দেশি ভাষায় আমরা বলি এটাকে ওয়ান ড্রপ বলে সম্বোধন করে থাকি। নরমালি রেফারির গায়ে লাগলো কিংবা নিউট্রাল কোনো কজে যদি আসলে কোনো একটা খেলা স্টপ হয়, তখন থেকে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে যে একটা সার্টেন জায়গায় বলটাকে ড্রপ করে দেন দুপক্ষের মধ্যে সেই বলটা নিয়ে কারাকারি হয় বা এরকম কিছু একটা ঘটে। সো এই জায়গাটাতে নিয়মটার পরিবর্তন যেটা আসছে যে এরকম এই সিস্টেমটাই বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ওয়ান ড্রপের সিস্টেমটাই বাতিল করে দেওয়া হয়েছে। এর চাইতে যে ব্রেকটা হয়েছে ওই ব্রেকটার আগে কারা আসলে বলের পজিশনটা পেতে পারতেন বা কাদের কাছে আসলে বলের পজিশনটা পাওয়ার সম্ভাবনাটা বেশি ছিল বা কারা আসলে বলের পজিশনটা হোল্ড করছিলেন, তাদের কাছেই সেই বলটা থাকবে। অর্থাৎ অ্যাডভান্টেজটা দেওয়া হবে মূলত যারা ওই বলের পজিশনটা হোল্ড করতে পারতেন বা বলের পজিশনটা হোল্ড করছেন। এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তাদের যে কার্যক্রমের জায়গাটা, আমি আসলে কয়েকটা কার্যক্রমের জায়গা নিয়ে বলেছি, তবে এখন এই জায়গাগুলো এত বেশি মাত্রায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইনভলভমেন্টটা থাকবে টু ডিটেক্ট যে আলটিমেটলি কার কাছে পায়ের সম্ভাবনা বেশি থাকতো বা কে বলটাকে বেশি হোল্ড করতে পারতেন, এই বিষয়গুলো কিন্তু ডিটেক্ট করা হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে আছে কিনা যে আর্জেন্টিনা এবং সৌদি আরবিয়া ম্যাচে আমরা যে বিষয়টা দেখেছিলাম যে অফসাইডের খুব সূক্ষ্ম বিষয়বস্তুগুলোকে নিয়ে অনেক গবেষণা হয়েছিল এবং সেগুলোর ব্যাপারে ডিসিশন জানাতেও কিন্তু একটু দেরিও হচ্ছিল। তবে এই ফিফা বিশ্বকাপে এই সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু ইনস্ট্যান্ট সেই বিষয়গুলোর ব্যাপারে সিদ্ধান্ত হবে এবং বলের ভেতরেও কিন্তু এক ধরনের চিপ রয়েছে, যেই চিপটা মূলত একটা অটোমেটেড সিস্টেমের মাধ্যমে রেফারির কাছে সরাসরি বার্তা পৌঁছে দেবে। অর্থাৎ এই ফিফা বিশ্বকাপের বলগুলো কিন্তু রেফারির সঙ্গে কথা বলতে পারবে। ব্যাপারটা কিন্তু অনেকটা সেই রকম। অর্থাৎ এই ফিফা বিশ্বকাপে অনেকগুলো নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে, অনেকগুলো নতুন নিয়ম আপনি দেখবেন। আমার কাছে মনে হয় যে ফিফা বিশ্বকাপ যখন শুরু হবে, একেকটার পর একেকটা ম্যাচে যখন একেকটা ঘটনা ঘটবে, আই হোপ সেই রাইট এক্সপ্লেনেশনগুলো নিয়ে আপনাদের সামনে আমি ফিরবো। থ্যাংক ইউ সো মাচ।